নমস্কার, এই এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আমি অর্ণব আপনাদের সবাইকে স্বাগত। সামনে এসেছি ক্লাস 11-এর ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একমাত্রিক গতি এবং ক্লাস 9-এর বল ও গতি নিয়ে আলোচনা করতে। দুটোরই মেন প্লটটা একই, সুতরাং এই ভিডিওতে দুটো ক্লাসের ছাত্রছাত্রীরাই সমান উপকৃত হবে। এই চ্যাপ্টারটি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে দুটো জিনিস, স্থিতি ও গতি। কিন্তু স্থিতি গতি জানতে গেলে আমাদেরকে প্রথম নির্দেশতন্ত্রের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। কি এই নির্দেশতন্ত্র? কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যখন অবস্থান নির্ণয় করা হয় তখন ওই বস্তু বা ওই বস্তুর সামগ্রীকে বলা হয় নির্দেশতন্ত্র। তাহলে কোনো একটা বস্তুর সাপেক্ষে যখন আমরা অন্য কোনো বস্তুর অবস্থানটাকে বিচার করি তখন যার সাপেক্ষে বিচার করি সেই বস্তুটাকে বলা হয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের ধারণাটা ক্লিয়ার করতে আমি তিনটি উদাহরণের কথা বলবো। এক, ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো গাছ ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে যখন দেখা হবে তখন দেখা যাবে গাছটি স্থির আছে। দুই, কোনো গতিশীল ট্রেনের যাত্রী যখন ওই গাছটিকে দেখবে যে গাছটি ওই ট্রেনের গতির বিপরীত দিকে গতিশীল। এক্ষেত্রে কিন্তু গাছটিকে যখন দেখা হবে তখন ওই ট্রেনে দাঁড়িয়ে থাকা বা ট্রেনে বসে থাকা ব্যক্তিটির সাপেক্ষে দেখা হবে, সেক্ষেত্রে গতিশীল নির্দেশতন্ত্রের সাপেক্ষে ওই গাছটি বিপরীত দিকে গতিশীল। তিন, সমবেগে গতিশীল দুটি ট্রেন যদি পাশাপাশি চলে সেক্ষেত্রে একটি ট্রেনের যাত্রী অপর ট্রেনের যাত্রীকে দেখবে তারা একে অপরের সাপেক্ষে স্থির আছে বলে মনে হবে, কিন্তু তারা নিজেরা প্রকৃতপক্ষে গতিশীল। সুতরাং আমরা এই তিনটি উদাহরণের সাহায্যে দেখলাম যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একটি গাছ ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তির সাপেক্ষে স্থির, আবার পাশ দিয়ে চলে যাওয়া একটা দ্রুতগামী ট্রেনের যাত্রীর সাপেক্ষে দেখলাম যে ওই গাছটি পিছনের দিকে গতিশীল। সুতরাং দেখলাম যে একই গাছ দুজন বস্তুর সাপেক্ষে দুটি বস্তুর সাপেক্ষে দুইভাবে তার অবস্থান বিচার করা যাচ্ছে, একটি অবস্থান স্থিতি একটির অবস্থান গতি। আবার একটি ট্রেন যখন প্ল্যাটফর্মের উপর দিয়ে চলে যাচ্ছে তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাপেক্ষে ওই ট্রেনটি গতিশীল, কিন্তু সমবেগে গতিশীল দুটি ট্রেন একে অপরকে কিন্তু স্থির বলে গণ্য করছে। সুতরাং আমরা নির্দেশতন্ত্রের ধারণা এই তিনটে উদাহরণের সাহায্যে ক্লিয়ারভাবে ব্যক্ত করলাম। কোশ্চেন অনেক সময় আসে সব স্থিতিগতি আপেক্ষিক, ব্যাখ্যা করো, অথবা পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা উত্তর দিতে গেলে এই তিনটি উদাহরণের সাহায্যেই জিনিসটাকে ব্যক্ত করতে হবে। এবার আসছি স্থিতি ও গতি। স্থিতি গতি ব্যাখ্যা করতে গেলে আমাকে দুটি শব্দের গুরুত্ব খুবই বুঝতে হবে। এক হচ্ছে সময়ের সাথে, দুই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার সাথে। কেন সময়ের সাথে এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো বস্তু সকালে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে এবং দুপুরে সেই বস্তুটা সেই নির্দিষ্ট জায়গায় পজিশানে স্থির থাকে এবং সন্ধ্যের দিকেও যদি সেই নির্দিষ্ট পজিশানে স্থির থাকে তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে বস্তুটা স্থির। সেই জন্য সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার দুই, যেটা বলেছিলাম পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে, এই পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষটা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটা আমরা আগেই আলোচনা করেছি নির্দেশতন্ত্রের ব্যাখ্যা দিয়ে। নির্দেশতন্ত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর অবস্থান বিচার করা হবে কোনো একটি বস্তুর সাপেক্ষে, সেই কারণে পারিপার্শ্বিক অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা কার সাপেক্ষে ওই বস্তুটাকে দেখছি। আমি যে একটু আগে বলেছিলাম যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তির সাপেক্ষে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একটি গাছ কিন্তু স্থির বলে মনে হলেও একটি গতিশীল ট্রেনের সাপেক্ষে ওই গাছটি বিপরীত দিকে গতিশীল অবস্থায় থাকে। সুতরাং কার সাপেক্ষে বস্তুটিকে দেখছি সেই বস্তুটির অবস্থানটা বিচার করতে গেলে সেই সাপেক্ষ বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা নির্দেশতন্ত্র বলে থাকি। সুতরাং আমরা এই দুটি শব্দকে ইনক্লুড করে স্থিতি গতির ডেফিনেশনটা তৈরি করব। তাহলে স্থিতির সংজ্ঞা, সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তখন তার অবস্থাকে স্থিতি বলে। এটা মনে রাখতে হবে, তার অবস্থাকে স্থিতি বলে। তাহলে কি বললাম, সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তখন তার অবস্থাকে স্থিতি বলে এবং বস্তুকে বলা হয় স্থিতিশীল বস্তু। এবং গতিশীল বস্তু কাকে বলে বা গতি কাকে বলে, সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তখন তার অবস্থাকে বলা হবে গতি এবং বস্তুটিকে বলা হবে গতিশীল বস্তু। এরপর আমরা পূর্বে নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করেছি, এবার নির্দেশতন্ত্রের ভাগগুলো একটু দেখে নেব। ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করি। তাহলে আসছি ফ্রেম অফ রেফারেন্স। এটিকে আমরা তিনটি ভাগ করি। তার এক নম্বর আছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। দুই আসছে
পোলার। ফ্রেম অফ রেফারেন্স। 3 আসছে স্ফেরিক্যাল। এবার কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করি। 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল and 3 ডাইমেনশনাল। আমরা মূলত এই কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সটাকে নিয়ে আলোচনা করব। তাহলে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে যেটা প্রথম ভাগ 1 ডাইমেনশনাল মোশন, সেই 1 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স মানে একমাত্রিক নির্দেশতন্ত্র। সুতরাং একমাত্রিক গতিকে আমরা যখন প্রকাশ করব তখন এই একমাত্রিক নির্দেশতন্ত্রের সাহায্যে প্রকাশ করব। কোনো একটি একমাত্রিক দেশে বা স্থানে অথবা একটি সরলরেখা বরাবর যখন কোনো একটি বস্তু গতিশীল হয়, কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে তার অবস্থানটাকে তুলে ধরার জন্য আমরা এই একমাত্রিক বা 1 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সটাকে ব্যবহার করব। ধরে নিলাম কোনো একটি বস্তু এই পজিশনে আছে, এইটা হচ্ছে তার মূলবিন্দু, এই পজিশনে আছে পি পজিশন। তাহলে এই মূলবিন্দু থেকে বস্তুর যে দূরত্ব, এইটাই হচ্ছে তার অবস্থান। ধরে নিলাম এক্স। এইটা হচ্ছে 1 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। এবার আসছে 2 ডাইমেনশনাল। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের ক্লাস 11 এবং আমরা যদি 9-এর কথাও আলোচনা করি তাহলে প্রতিটা জিনিস আমরা 1 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রেই পাবো। তো 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সটা দেখে নেওয়া যাক। 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সটা হলো যদি কোনো বস্তু কোনো দ্বিমাত্রিক স্থানে অর্থাৎ কোনো সমতলে অবস্থান করে, সেক্ষেত্রে তার অবস্থানকে আমরা এই 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে সূচিত করি। ধরে নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটি হচ্ছে মূলবিন্দু। বস্তুটি অবস্থান যদি এই পি বিন্দুতে হয়, সেক্ষেত্রে তার স্থানাঙ্ক হবে কোঅর্ডিনেট, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে বস্তুটিকে আমরা প্রথমেই ওয়াইটাকে 0 করব। ওয়াই 0 করা মানে এক্স অক্ষের উপর তার প্রজেকশন নিলাম। সেক্ষেত্রে এই বস্তুটার এই বিন্দুতে কোঅর্ডিনেট কী হবে না এক্স 0, অর্থাৎ এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। বস্তুটির অবস্থান হচ্ছে এক্স ওয়াই। এটাকে আমরা আর দিয়ে সূচিত করব। এটা হচ্ছে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখব আর ইকুয়াল টু এই কোণটা আমাদের সমকোণ পাচ্ছি। এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ লম্ব বাই ভূমি দিয়ে আমরা সহজেই আর এর মানটা নির্ণয় করতে পারবো। এবার আসছি 3 ডাইমেনশনাল। ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এই দুটো অক্ষ আমরা আগেই জেনেছি। এবার একটা নতুন অক্ষ সম্বন্ধে আমরা জানবো, যেটার নাম জেড। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই অক্ষটা জেড। আমরা যদি ঘরের একটি কোণকে বিচার করি, তাহলে ঘরের কোণের যে 3টে রেখা 3 দিকে চলে গেছে, সেটাকে আমরা এক্স
অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষর মধ্যে এই অ্যাঙ্গেলগুলো, প্রতিটা অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি। এবার কোনো একটি বস্তুর অবস্থান যদি এই পি বিন্দুতে হয়, সেক্ষেত্রে বস্তুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। কীভাবে করব? তাহলে প্রথম আমরা এক্স অক্ষ সম্বন্ধে জেনেছি, এরপর আমরা এক্স আর ওয়াই অক্ষ সম্বন্ধে জানলাম। তাহলে এক্স আর ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, বস্তুটিকে আমরা ওয়াইটাকে শূন্য করে নিয়ে ওয়ান ডাইমেনশানে নিয়ে চলে এসেছিলাম। এক্স আর ওয়াই মানে এটা নেই, শুধু এক্স। তেমনই 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনটাকে 2 ডাইমেনশানে কনভার্ট করব। কীভাবে না, সেক্ষেত্রে জেডটাকে আমরা শূন্য করব, জেডটা এই অক্ষ, সুতরাং জেডটা শূন্য করা মানে আমরা এক্স আই ওয়াই যে প্লেন আছে সেই প্লেনের উপর একটা প্রজেকশান মারব। প্রজেকশান মারলে এখানে আসবে, এই বিন্দুতে বস্তুটির অবস্থান কত হবে, এক্স ওয়াই, এখানে জেড শূন্য, কারণ এক্স আই ওয়াই প্লেনের মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা এসে গেলাম 2 ডাইমেনশনালের ক্ষেত্রে পড়ে গেলাম। এবার 2 ডাইমেনশনালটাকে আমরা আবার 1 ডাইমেনশনে কনভার্ট করে নেব। কীভাবে না, ওয়াইটা শূন্য করব, ওয়াইটা শূন্য করা মানে কী করব না, এক্সের উপর প্রজেকশান মেরে দেবো, এটা এক্স, তাহলে এক্সের উপর যদি প্রজেকশান মারি এই বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স 0 0, সুতরাং এই যে দূরত্বটা এটা এক্স। তাহলে এইভাবে আমরা 3 ডাইমেনশনের সমস্ত তথ্য জেনে নিলাম। তাহলে আমরা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সটাকে আলোচনা করতে গিয়ে আমরা 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন এবং 3 ডাইমেনশনাল মোশনের ধারণাও পেয়ে গেলাম। সেক্ষেত্রে এই দূরত্বটা আর একই রকমভাবে, সেক্ষেত্রে আমরা পাবো আর ইকুয়াল টু √(x² + y² + z²). দিস ইজ ফর দ্য 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমরা খুব সহজেই 1 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স এবং 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স এবং 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের ধারণা পেলাম। সুতরাং কার্টেসিয়ান এই যে ফ্রেম অফ রেফারেন্সের ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আসবে পোলার ফ্রেম অফ রেফারেন্স। এরপর আসছি পোলার ফ্রেম অফ রেফারেন্স। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু, একই রকম একটি বস্তু অবস্থান পি। পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে আমরা 0 বিন্দুকে আমরা মেরু হিসাবে গণ্য করব এবং ও এক্স রেখাকে মেরু অক্ষ বলা হবে। যদি ওপি সরলরেখার দৈর্ঘ্যটা, এই ওপি সরলরেখার দৈর্ঘ্যটা আর হয়, সেক্ষেত্রে কোণ পি ও এক্স, এই কোণটা হচ্ছে থিটা। আমরা এই বস্তুর অবস্থান আমরা নির্ণয় করব আর থিটার সাহায্যে। কি বললাম, পি বস্তুর অবস্থানটাকে আমরা আর থিটার সাহায্যে চিহ্নিত করব। এটাই হচ্ছে পি বস্তুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। এবার যদি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র দেখি, তাহলে পি বস্তুটা, এই পি বস্তুর অবস্থানটাকে আমরা কী দিয়ে চিহ্নিত করেছিলাম, এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করেছিলাম। একইভাবে এইভাবে আমি করেছিলাম। তাহলে এই পি বস্তুর অবস্থানটাকে আমরা সেক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করেছিলাম। তাহলে বর্তমানে পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে আমরা পিটাকে দেখতে পাচ্ছি আর থিটা দিয়ে ডিনোট করছি। সুতরাং আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এক্স সমান আর কস থিটা, এই কোণটার মান থিটা, এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স বাই আর মানে ভূমি, এটা হচ্ছে লম্ব, এই বাহুটা আছে লম্ব, এই বাহুটা আছে ভূমি। অতএব ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর সমান হচ্ছে কস থিটা। তাহলে এক্স সমান আর কস থিটা। একইভাবে ওয়াই বাই আর সমান সাইন থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে আর সমান আমরা জানি কি, √(x² + y²). গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সের কথা আমরা মোটামুটি গ্র্যাজুয়েশনে গিয়ে শিখব। মোটামুটি 9 বা 11-12 এর খুব একটা অ্যাপ্লিকেশান আমাদের নেই। পূর্বে আমরা গতি নিয়ে আলোচনা করেছি, এবার দেখে নেব গতির প্রকারভেদ। গতিকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়: 1 চলন, 2 ঘূর্ণন, 3 মিশ্র গতি। এবার দেখে নেব চলনের সংজ্ঞা।
যদি কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয় তখন সেই তার গতিকে বলা হয় চলন গতি। ধরে নিলাম কোনো একটা উঁচু স্থান থেকে কোনো একটি বস্তুকে আমরা ছেড়ে দিলাম, সেক্ষেত্রে বস্তুটি উপর থেকে যেভাবে পড়বে সেটি হচ্ছে চলন গতির উদাহরণ। তো দেখে নেব চলন গতির বৈশিষ্ট্য। আসছি চলনের বৈশিষ্ট্য। কোনো বস্তুর চলন হলে তার কণাগুলির গতিপথগুলি পরস্পরের সাথে সবসময় সমান এবং সমান্তরাল থাকে। ধরে নিলাম কোনো একটি বস্তুটি যদি এই পজিশনে যায়, সেক্ষেত্রে এই কোণাটি যদি এ হয়, এই কোণাটির পজিশন যদি বি হয়, আর এই কোণাটি যদি সি হয়, যদি ধরে নিলাম তিনটে কোণাই আছে, আমরা এখানে তো অজস্র কোণা আছে, আমরা সব কোণা নিয়ে আলোচনা করব না, আমরা মূলত যে তিনটে কোণা যদি ধরে নিই, তাহলে এক্ষেত্রেও এ থাকবে এখানে, বি থাকবে এখানে, সি থাকবে এখানে, এবং এই এ, বি এবং সি পরস্পরের যে অতিক্রান্ত দূরত্বটা সবসময় সমান থাকবে। মানে এই যে দূরত্বটা গেছে, এই দূরত্বটা সমান, আবার এই দূরত্বটাও সমান, অর্থাৎ এই দূরত্বগুলো সমান এবং পরস্পরের সাথেই পরস্পর সমান্তরাল। এটি আমরা চলনের বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিপাশে বৃত্তাকারে গতিশীল হয় তখন তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। ধরে নিলাম একটি বৈদ্যুতিক ফ্যান একটি নির্দিষ্ট অক্ষের চারিপাশে ঘুরতে থাকে, সেটি হচ্ছে রোটেশন বা ঘূর্ণন গতির উদাহরণ। এবার দেখে নিই যে ঘূর্ণন গতির বৈশিষ্ট্য। আসছি ঘূর্ণনের বৈশিষ্ট্য। ঘূর্ণনের ক্ষেত্রে এই যে ঘূর্ণন, কোনো একটি বস্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে এই যে যখন ঘোরে, তখন এই অক্ষটা সর্বদা স্থির থাকে। তাহলে 1 নম্বর, অক্ষ স্থির। আর 2 হচ্ছে প্রতিটি কোণা কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে একই কোণে ঘোরে, মানে একই কোণে ঘোরে প্রতিটি কোণা। এবার দেখে নিই যে চলন ও ঘূর্ণন গতির তুলনা। চলন আর ঘূর্ণনের যদি তুলনাতে আসি, এদিকে যদি আমরা চলনকে আলোচনা করি এবং এদিকে যদি ঘূর্ণনকে আলোচনা করি, সেক্ষেত্রে দেখব চলন গতি হচ্ছে সবসময় সরল রৈখিক গতি, সরল রৈখিক। অপরদিকে ঘূর্ণন হচ্ছে সবসময় বৃত্তাকার গতি। চলন গতির ক্ষেত্রে দিক সবসময় অপরিবর্তিত থাকে, মানে এই বস্তুটা যদি আমরা একটি নির্দিষ্ট দিকে যাই তখন তো আমরা বলবো সেটাকে চলন, তো এই দিক সবসময় অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দিক অপরিবর্তিত থাকে। আর এক্ষেত্রে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে, কিন্তু দিক সর্বদা পরিবর্তন হয়। মানে যে ঘূর্ণন অক্ষ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকছে, কিন্তু বস্তুটা যদি এই পজিশনে থাকে তখন তার দিক এদিকে থাকবে। ধরে নিলাম একটি কাঠির সাহায্যে বা একটু আঙুলের সাহায্যে আমরা অনেক সময় সুতো দিয়ে একটি বস্তুকে ঘোরাই, সেক্ষেত্রে বস্তুটা এইভাবে ঘুরতে থাকে। সেক্ষেত্রে এই অক্ষটা আমরা সবসময় একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, অর্থাৎ আমাদের আঙুল একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, কিন্তু এই বস্তুটা যখন এই পজিশনে থাকবে তখন বস্তুটির দিক থাকবে এদিকে, যখন এই পজিশনে থাকবে বস্তুটির দিক থাকবে এদিকে, যখন বস্তুটি ঘুরে এই পজিশনে যাবে বস্তুটির দিক হবে এদিকে। সুতরাং বস্তুটির দিক সর্বদা পরিবর্তন হয়। আর যদি ঘূর্ণন অক্ষ দিয়ে বলা যায়, অক্ষ সর্বদা স্থির থাকে। এরপর আসছি আরেকটি তুলনার মধ্যে, যেটা হচ্ছে বস্তুর চলন হলে তার মধ্যস্থ প্রতিটি কোণারই চলন হয় এবং প্রতিটি কোণারই চলন কিন্তু অভিন্ন হয়। অর্থাৎ এই যেটা আমরা আগে আলোচনা করলাম, এ বস্তুটি এই এফ ডট যদি পজিশনে আসি, বি বস্তুটি যদি বি ডট পজিশনে আসি, আর সি বস্তুটি যদি সি ডট পজিশনে আসি, এই এ ডটের দূরত্ব যা, সেক্ষেত্রে বি ডটের দূরত্বও তা এবং সি ডটের দূরত্বও কিন্তু একই। কিন্তু একটি বস্তু
ধরলাম এই একটা বস্তু, বড় একটি বস্তু ঘুরছে, সেক্ষেত্রে প্রতিটি কোণার দৈর্ঘ্য, প্রতিটি কোণার যে চলন, সেই চলন কিন্তু প্রত্যেকটা কোণা আলাদা হয়। এই কাছের এই বস্তুটি একটু কম ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। এই দূরের যে বস্তুটি, অর্থাৎ এরকম একটা যদি বড় বস্তুকে নিয়ে আমরা এরকম একটা ঘূর্ণন অক্ষের সাহায্যে আমরা যদি এইভাবে ঘোরাই, তাহলে এই সামনের বস্তুটি একটু কম বৃত্তাকার পথ ঘুরবে, এই দূরের বস্তুটি একটু আরও বেশি বৃত্তাকার পথ অবতরণ করবে, এই মাঝের বস্তুটি মিডিলে এইভাবে ঘুরবে। সুতরাং প্রত্যেকটি কোণার অতিক্রান্ত দূরত্বটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এটি হচ্ছে চলন আর ঘূর্ণনের তিনটি বৈশিষ্ট্য, এবং তিনটি বৈশিষ্ট্যর একটা তুল্যমূল্য আলোচনা একটা করা গেল। এবার আসছে মিশ্র গতি। যদি কোনো বস্তুর মধ্যে চলন এবং ঘূর্ণন গতি একসাথে দেখা যায়, তখন সেই গতিকে বলা হবে মিশ্র গতি। যেমন ধরে নিই যে একটা সাইকেলের যে চাকাটা নিজে অক্ষের চারিপাশে ঘুরতে থাকে এবং এটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যখন নিজের অক্ষের চারিপাশে ঘুরতে থাকে সেটি হচ্ছে ঘূর্ণন গতি, এবং এটি নির্দিষ্ট দূরত্ব যখন অতিক্রম করছে সেটি হচ্ছে চলন। এছাড়াও আমরা উদাহরণ দিতে পারি পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী তার নিজের অক্ষের চারিপাশেও ঘোরে, পৃথিবী যখন নিজের অক্ষের চারিপাশে ঘোরে সেটি হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ, এবং ঘূর্ণন গতির সাথে পৃথিবী একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সূর্যের চারিপাশে যখন ঘোরে, তখন সেটি হচ্ছে চলন গতির উদাহরণ। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।